ওকে, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির শিখন অভিজ্ঞতা 4 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের অন্য যে অভিজ্ঞতাগুলো রয়েছে এর আগের সবগুলোর উত্তর দেখিয়েছি। আজকে আমরা 4 থেকে শুরু করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের শিখন অভিজ্ঞতা 4 এর শিরোনাম হচ্ছে সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। মানে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধানটা আমরা করব। আমরা সপ্তম শ্রেণীতে একটি বাস্তব সমস্যাকে সমাধানের জন্য সুডো কোড তৈরি করা শিখেছিলাম। সুডো কোড দেখে আমরা ধারণা পাবো সমাধানের উপায়টি কেমন হবে। তবে কম্পিউটারকে সেই নির্দেশ বুঝিয়ে দিয়ে কম্পিউটারকে দিয়ে সমাধানটি করতে চাইলে আমাদের প্রয়োজন হবে একটি প্রোগ্রাম ডিজাইন করা। তাই এই শিখন অভিজ্ঞতায় আমরা দেখব যন্ত্রের জন্য নির্দিষ্ট যুক্তি সাজিয়ে কিভাবে একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম ডিজাইন করতে পারি। তারপর একটি সমস্যাকে নির্বাচন করে আমরা সেটি সমাধান করব প্রোগ্রাম ডিজাইন করে। এই প্রোগ্রাম ডিজাইনের সময় কিছু ত্রুটি এবং ঝুঁকিও তৈরি হতে পারে, সেগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আমরা এই অভিজ্ঞতায়। তো মেইনলি এখানে বলা হয়েছে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করব এবং এই সমস্যার সমাধান করার টাইমে কিছু ঝুঁকি বা ত্রুটিও আমরা সম্মুখীন হতে পারি এই সকল কিছুর। তো সেগুলো কিভাবে সমাধান করা যায় এগুলো আমরা খুঁজে বের করব। প্রথমেই আজকে আমি তোমাদেরকে সেশন 1 আর 2 দেখিয়ে দিব। সেশন 1-2 এর নাম হচ্ছে যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটের লজিকের সমন্বয়। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা অর্থাৎ 0 আর 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলো তো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুনতে পারি। বাকি সব সংখ্যাকে 0 থেকে 9 এর মাধ্যমেই প্রকাশ করা হয়। এই 10টি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি? কারণ মানুষ যখন গণনা শুরু করেছিল হাতের 10 আঙুলের কারণে যে কোনো কিছু 10 সংখ্যা বিশিষ্ট তথা ডেসিমাল পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল। তো এখানে আমরা ডেসিমাল পদ্ধতি দেখলাম এবং কম্পিউটার যে বাইনারি সংখ্যা মানে 0 আর 1 ছাড়া আর কোনো অঙ্ক বুঝতে পারে না সেটাও জেনে নিলাম। তার মানে আমাদের দুই হাতে 10টি আঙুলের পরিবর্তে যদি আরো কম বেশি আঙুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। যেহেতু হাতে 10টি আঙুল আছে তাই কিন্তু আমরা 10টি আঙুল দিয়েই হিসাব নিকাশ শুরু করেছিলাম। আর যদি 10টির কম বেশি থাকতো তখন এইটাও একটু পরিবর্তন হতো ডিজিট সংখ্যার দিক থেকে। এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো 0 আর 1 অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে? মানে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুইটা সংখ্যা পদ্ধতিই কেন ব্যবহার করে বা এই দুইটা সংখ্যাই কেন বুঝে, অন্যগুলো কেন বুঝে না? কারণ কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি। অর্থাৎ আমার কাছে অপশন আছে দুইটি, ডিভাইস বন্ধ করা 0 দিয়ে বোঝানো হয় আর ডিভাইস চালু করা 1 দিয়ে বোঝানো হয়। এই কারণে 0 আর 1 অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয়। কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সবকিছু বাইনারি সংখ্যা হিসেবে জমা থাকে। ধরো তুমি কোনো একটা কাজ করেছো, তুমি বাংলা বা ইংলিশে লিখেছো, কিন্তু কম্পিউটার কিন্তু সেইটা জমা রাখছে 0 1 এই আকারে জমা রাখছে। আবার কম্পিউটারে যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই করে থাকে। তার মানে আমরা যে সংখ্যা দিচ্ছি এগুলোই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কম্পিউটারের প্রসেসিংটা কিন্তু 0 আর 1 দিয়েই হয়ে থাকে। এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে 0 আর 1 দিয়ে উপস্থাপন করতে চাইবে, কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে 0 থেকে 9 দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত। তাই হঠাৎ করে চোখের সামনে এরকম একটা সংখ্যা যদি আমরা দেখি আমরা কিন্তু বুঝতে পারবো না এর অর্থটা কি। তবে খুব সহজেই চাইলে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর করা সম্ভব। তা আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে জানতে পারবো। মানে এই যে সংখ্যাটা যেটা বাইনারি সংখ্যা আকারে রয়েছে 0 1 0 1 এই টাইপের যে সংখ্যাটা আছে এইটাকে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি। আর ডেসিমালে রূপান্তর করলে ডেসিমাল সংখ্যা তো আমরা জানি, তো তখন আমরা বুঝতে পারবো। ঠিক একইভাবে যেমন বাইনারি থেকে ডেসিমালে প্রকাশ করতে পারি আবার ডেসিমাল থেকেও কিন্তু আমরা বাইনারি দিয়ে প্রকাশ করতে পারি। এটা তোমাদের গণিত বইয়ে রয়েছে। এরপর রয়েছে আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট ও আউটপুট সম্পর্কেও জেনেছিলাম।
সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণও দেখেছিলাম। আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল, এটা ছিল ইনপুট, আর রোবট যখন পানি ঢেলেছিল, পানি ঢালা ছিল আউটপুট। অর্থাৎ একটা ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম, এটাকে আমরা বলতে পারি আগুন শনাক্ত হয়েছে, এর জন্য আমরা পানি ঢেলেছি। তার মানে আগুন শনাক্ত হবার উপর পানি ঢালা নির্ভরশীল, মানে আগুন শনাক্ত হলে পানি ঢালবো, আগুন শনাক্ত না হলে পানি ঢালবো না। তাহলে লিখেছে এই কথাটাই, আর আগুন শনাক্ত না হয় তখন কিন্তু রোবট পানি ঢালবে না। আবার একটা নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দিয়ে, মানে এইটা একটা ঘটনা দেখলাম, এই ঘটনার উল্টোটা আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দিয়ে। লজিক্যাল নটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে বলা হয় লজিক্যাল নট। এখন তাহলে রোবটটির জন্য আমরা এটাও লিখতে পারি যে আগুন শনাক্ত হয়েছে, আর লজিক্যাল নট মানে পানি ঢালা হয়নি। এখানে আমাদের আগুন যদি শনাক্ত না হয় তাহলে লজিক্যাল নট দিয়ে পানি ঢালা মানে পানিও ঢালা হবে না, মানে আগুন শনাক্ত না হলে রোবট পানি ঢালবে না। আবার চাইলে কিন্তু আমরা এটা চলকের মাধ্যমে উপস্থাপন করতে পারি। চলক হচ্ছে কি বিভিন্ন অক্ষর দ্বারা যেগুলো আমরা প্রকাশ করে থাকি, যেমন ক খ বা ABCD XYZ এগুলো। তো আমরা ক যদি হিসেব করি আগুন শনাক্ত, খ ধরি পানি ঢালা, তাহলে আমরা লিখতে পারি ক তারপরে খ। এভাবে যদি হয় তাহলে ক হচ্ছে আগুন শনাক্ত হয়েছে তাই পানি ঢালছি, আর লজিক্যাল নট যদি ফার্স্টে দেই তার মানে আগুন শনাক্ত হয়নি, আর লজিক্যাল নট খ মানে পানিও ঢালা লাগবে না বা রোবট পানি ঢালবে না। যখন একটা ইনপুট বা আউটপুট ঘটে সেটিকে আমরা এক দিয়ে প্রকাশ করতে পারি, আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটাকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ইনপুট আউটপুট প্রকাশ করব এক দিয়ে যদি ঘটে, আর যদি না ঘটে সেটাকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করব। এইভাবে ইনপুট ও আউটপুটের বিভিন্ন পরিণতিকে এক ও শূন্যর মাধ্যমে একটা টেবিলে প্রকাশ করা যায়, যেই টেবিল সবসময় আমাদেরকে সত্য জানিয়ে দেয়, একেই আমরা বলি ট্রুথ টেবিল। একটা ইনপুট ধরো গ, যা একটা সুইচ বোঝানো হচ্ছে, এবং আউটপুট হচ্ছে ঘ, যা দিয়ে একটা বাতি বোঝানো হয়েছে। যদি আমার গ মানে সুইচ জ্বালানো থাকে তখন বাতি জ্বলবে না, আর যদি সুইচ না দেওয়া থাকে তখন বাতি জ্বলবে। এটা কিন্তু বিপরীত, ঠিক আছে, এটা হচ্ছে অপোজিট, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তোমরা একটু সাইডে অপোজিট বা বিপরীত লিখে নিও। অর্থাৎ ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে, মানে ইনপুট দিলে আউটপুট পাবো না, আর যদি ইনপুট না দেই তাহলে আউটপুট পাবো। সুইচ চালু করলে বাতি নিভে যাবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে। এই ঘটনার জন্য একটা ট্রুথ টেবিল নিচে দেওয়া রয়েছে। যেমন ফার্স্টে হচ্ছে ইনপুট দেওয়া হয়েছে কিন্তু বাতি জ্বলেনি, মানে কোনো আউটপুট আমরা পাইনি। আবার কোনো ইনপুট দেওয়া হয়নি বাট বাতি জ্বলছে, মানে আমি আউটপুট পেয়েছি। এইটা হচ্ছে লজিক্যাল নটের জন্য একটা ট্রুথ টেবিল। এইখানে তোমরা আরো 2-3টি ট্রুথ টেবিল পাবে। প্রত্যেকটা ট্রুথ টেবিল তোমাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে, মুখস্থ করবে না, বুঝে পড়বে, তাহলে একদম সারা জীবন মনে থাকবে। লজিক্যাল নট হচ্ছে বিপরীত, ইনপুট আউটপুটের বিপরীত। ইনপুট দিলে আউটপুট পাবো না, আর ইনপুট না দিলে আউটপুট পাবো, ঠিক আছে। এটা হচ্ছে কি বিপরীত। এই যে দেখো চিত্র তোমাদের রয়েছে, এখানে আমার সুইচ অন করা আছে তাই কিন্তু বাতি জ্বলবে না, আর এইখানে আমার সুইচটা অফ করা রয়েছে যা কিন্তু লজিক্যাল নট দিয়ে বোঝানো রয়েছে। এইখানেও দেখো লজিক্যাল নট, এখানে যেহেতু আমার সুইচ অফ করা তাই এইখানে আমার বাতি জ্বলবে। তাহলে এইটা হচ্ছে লজিক্যাল নটের যে বৈশিষ্ট্য বা লজিক্যাল নটের ট্রুথ টেবিল আমরা দেখে নিলাম। আর লজিক্যাল নট হচ্ছে বিপরীত, মাথায় এটা গেঁথে নিবে। এবার চলো আমরা একটা উদাহরণ দেখি যে এবারে আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা ভাবি তাহলে তখন কি হবে। ক দিয়ে বোঝানো হচ্ছে আগুন শনাক্ত, খ দিয়ে হচ্ছে পানি ঢালা। তাহলে এইখানে আমার দিয়েছে আগুন শনাক্ত হলে পানি ঢালবো, আগুন শনাক্ত না হলে পানি ঢালবো না। এক্ষেত্রে আমার ট্রুথ টেবিল কি হবে, আমার ইনপুট যদি আমি দেই তাহলে আমি আউটপুট পাবো, আর যদি আমি ইনপুট না দেই মানে যদি 0 হয় ইনপুট আর আউটপুটও হবে 0, ঠিক আছে। আমরা কিন্তু লজিক্যাল নটে দেখেছিলাম অপোজিট, যে ইনপুট দিলে আউটপুট পাবো না, ইনপুট না দিলে আউটপুট পাবো, আর এটা হচ্ছে তার উল্টা, যেখানে হচ্ছে ইনপুট দিলে আউটপুট পাবো, ইনপুট না দিলে আউটপুট পাবো না, ঠিক আছে। এটা গেল একটা ট্রুথ টেবিল। এখন বলেছে কিন্তু এমন যদি হয় যে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ক আর খ, যাদের উপর আউটপুট গ নির্ভরশীল,
তখন কি হবে? তো তখন আমার প্রথম ইনপুট হচ্ছে ক, যেটা হচ্ছে প্রথম সুইচ আমি ধরে নিলাম, আর খ হচ্ছে দ্বিতীয় ইনপুট, যেটা দ্বিতীয় সুইচ ধরে নিলাম, আর গ হচ্ছে আউটপুট, যা হচ্ছে একটা বাতি। এখন যদি আমরা চাই দুইটা সুইচ একসাথে জ্বালালে শুধুমাত্র তখনই বাতি জ্বলবে, অর্থাৎ দুইটা ইনপুট সচল হলেই কেবলমাত্র আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড, যাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমাকে বলা হয়েছে যখন আমি দুইটা ইনপুট দিব শুধুমাত্র তখনই বাতি জ্বলবে। আমার যদি একটা ইনপুট দিলাম আরেকটা না দিলাম তখন কিন্তু বাতি জ্বলবে না। আবার ধরো আমি ক দিইনি, খ ইনপুট দিয়েছি, তখনও বাতি জ্বলবে না। আমার বাতি জ্বলার জন্য দুইটা ইনপুটই দিতে হবে, এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, আর যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এখন লজিক্যাল অ্যান্ডের ঘটনাটা যদি আমরা একটু দেখি, এখানে আমার ক মানে ইনপুট দিয়েছি এবং দ্বিতীয় ইনপুটও দিয়েছি, তাই আমার আউটপুট পেয়েছি, বাতি জ্বলছে। এরপরে প্রথম ইনপুট দিলাম কিন্তু খ মানে লজিক্যাল নট দিয়ে দিয়েছি যে আমি দ্বিতীয় ইনপুট দেইনি, তাহলে আমার আউটপুট আমি পাবো না। ঠিক আছে, এরপরে আমি এবার প্রথম ইনপুটটা দিব না আর দ্বিতীয় ইনপুটটা দিব, তখনও আমি কিন্তু কোনো বাতি জ্বালা দেখতে পাবো না, মানে আমি কোনো আউটপুট পাবো না। আর পরে যদি আমার কোনো ইনপুটই আমি না দেই, ধরো ক ইনপুটও দিলাম না আর দ্বিতীয় যে খ ইনপুট এটাও দিলাম না, তখনও কিন্তু আমার বাতি জ্বলবে না। শুধুমাত্র দুইটা ইনপুট থাকলেই, মানে দুইটা ইনপুট দিলেই বাতি জ্বলবে, না হলে জ্বলবে না। এই কাজটার ব্যাখ্যাই এখানে দেয়া রয়েছে যে একটা ইনপুট সচল না হলেই আউটপুট আর সচল হতে পারছে না। দুইটা ইনপুটই দেওয়া আছে তার জন্য বাতি জ্বলছে, এখানে ইনপুট দেওয়া আর এখানে দেওয়া নেই তার জন্য বাতি জ্বলবে না। সেম ভাবে এইখানেও বাতি জ্বলবে না, আর যদি দুইটাই না দেওয়া থাকে তখনও কিন্তু বাতি জ্বলবে না। এখন এটার জন্য যদি আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করি তখন কিভাবে করব, তোমরা এখানে এসে ভিডিওটা পজ করে তোমরা এই ট্রুথ টেবিলটা তৈরি করবে। ঠিক আছে, তো প্রথমে আমি যদি প্রথম ইনপুট দিলাম, দ্বিতীয় ইনপুটও দিলাম, তো আমি আউটপুট গ পাবো। এখন আমি ইনপুট 1 দিলাম, মানে প্রথম ইনপুট দিলাম কিন্তু দ্বিতীয় ইনপুট আমি দিলাম না, তো তখন আমার আউটপুট আসবে 0। আবার এইখানে আমি 0 কোনো ইনপুট দিলাম না, এইখানে আমি ইনপুট করলাম দ্বিতীয়টা, এইখানেও আমি কোনো আউটপুট পাবো না। এখন আমি কোনোটার মধ্যে ইনপুট দিব না, মানে প্রথম সুইচও দিব না দ্বিতীয় সুইচও দিব না, তাহলে কিন্তু কোনো সুইচই জ্বলবে না। তো এই দুইটা ইনপুটের জন্য কিন্তু আমরা 4 ধরনের পাচ্ছি, যে 4 ধরনের ইনপুট আউটপুটের যে বিষয়টি সেটা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা চাই দুইটা সুইচ থাকবে কিন্তু অন্তত একটা সুইচ সচল হলে বাতি জ্বলে উঠবে, মানে লজিক্যাল অ্যান্ড এটার বিপরীত, অর্থাৎ দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট সচল হলে আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর। ঠিক আছে, যাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। লজিক্যাল অ্যান্ডের বিপরীত হচ্ছে লজিক্যাল অর। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমি ইনপুট দিয়েছি, দুইটা ইনপুটই দিয়েছি, আউটপুট পেয়েছি। এবার প্রথম ইনপুট দিয়েছি, দ্বিতীয় ইনপুট দেইনি, কিন্তু তখনও আমি আউটপুট পেয়েছি। এবার প্রথম ইনপুট দেইনি, দ্বিতীয় ইনপুট দিয়েছি, আমি আউটপুট পেয়েছি। এবার প্রথম ইনপুট দেইনি এবং দ্বিতীয় ইনপুটও দেইনি, আমি কোনো আউটপুট পাইনি। তার মানে এই ক্ষেত্রে আমার শুধুমাত্র একটা ইনপুট দিলে আউটপুট পাবো, আর দুইটা ইনপুটই যদি না দিই তখন আমি কোনো আউটপুট পাবো না। তার মানে দুইটা ইনপুটই অচল থাকলে তখন আমি কোনো আউটপুট পাচ্ছি না, আর এছাড়া অন্য সব সময় আমি আউটপুট পাচ্ছি। এইটারই দেখো চিত্রটা এখানে দেয়া রয়েছে যে দুইটার ইনপুট দেওয়া জ্বলছে, একটা দেওয়া আরেকটা দেওয়া নেই, তখনও জ্বলছে। সেম ভাবে এইখানেও, আর যখন আমার কোনো ইনপুটই দেওয়া নাই তখন আমার বাতিটা জ্বলছে না। তাহলে এইটার ক্ষেত্রে আমার ট্রুথ টেবিল কি হবে? লজিক্যাল অ্যান্ডের বিপরীত হবে। আমি ইনপুট দিয়েছি, দ্বিতীয় ইনপুটও দিলাম, আমার আউটপুট আমি পেলাম। ঠিক আছে, এবার আমি পরের ইনপুট দিলাম, প্রথমটা দিলাম, দ্বিতীয় ইনপুট আমি দিলাম না, এই ক্ষেত্রেও আমি আউটপুট পাবো। এরপরে আমি কোনো ইনপুট দেইনি, এখানে আমি ইনপুট দিয়েছি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি আউটপুট পাবো। আর এইখানে আমি কোনো ইনপুট দিব না, প্রথম ইনপুটও দিব না, দ্বিতীয় ইনপুটও দিব না, এখানে আমি কোনো আউটপুটও পাবো না। লজিক্যাল অ্যান্ডের বিপরীত এটা। ঠিক আছে, এবার আমরা যখন দুইটা ইনপুট নিয়ে কাজ করছি তখন কিন্তু আমরা 4টা সম্ভাব্য ঘটনা পাচ্ছি। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা ঘটনা পাচ্ছি। কিন্তু কেন এমন হচ্ছে? তাহলে
আসলে আমাদের কাছে প্রতিটি ইনপুটের জন্য দুইটি সম্ভাব্য মান আছে। আমরা হয় ইনপুটের মান পাবো 0 অথবা 1। এই যে আমরা ইনপুটের মান হয় 0 পাবো না হলে 1 পাবো, এই কথাটি বলা হয়েছে। কয়েকটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হচ্ছে মোট ইনপুট টু দি পাওয়ার মোট সম্ভাব্য মান, মানে যতগুলো ইনপুট দিব তার উপরে সম্ভাব্য মান। তাহলে এখানে দেওয়া রয়েছে মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হচ্ছে মোট ইনপুট এর উপরে মোট সম্ভাব্য মান। তাহলে দুইটা ইনপুটের জন্য সম্ভাব্য ঘটনা কয়টা হবে? 2 এর স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 2, তাহলে মান পাবো 4। আর যদি আমার ইনপুট 3টা হয় তখন কিন্তু আমি আউটপুট পেতাম 8, কারণ 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মানে হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি হয় 8। ঠিক আছে, তাহলে আমার ইনপুট কয়টা হলে আমি সম্ভাব্য ঘটনার সংখ্যা কয়টা পাবো সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তো এই যে সেশনটা, এই সেশনটা কিন্তু একটু বড়, তোমরা একটু ভালো করে এটা পড়ার চেষ্টা করবে। আমি যদি শুরু থেকে একদম একটু শর্টকাট বলি, ফার্স্টে আমরা দেখেছি একটা ধরন লজিক্যাল নট যদি দেখাই, এখানে ইনপুট দিলে আউটপুট পাবো না আর ইনপুট না দিলে আউটপুট পাবো। লজিক্যাল নটের ট্রুথ টেবিল দেখেছি, লজিক্যাল নটের বিপরীত আরেকটা দেখেছি যেখানে ইনপুট দিলে আউটপুট পাবো, ইনপুট না দিলে আউটপুট পাবো না। এরপরে দেখেছি লজিক্যাল অ্যান্ড, যেখানে আমার দুইটা সুইচ সচল থাকলেই আউটপুট পাবো, যদি একটা থাকে পাবো না। লজিক্যাল অ্যান্ডের বিপরীত দেখেছি লজিক্যাল অর, যেখানে আমার যে কোনো একটা সুইচ চালু থাকলেই আমি আউটপুট পাবো, আমার দুইটা সুইচের দরকার নেই। আর এই তো, আর আমরা দেখেছি যে আমাদের ইনপুট থেকে আমি কয়টা সম্ভাব্য ঘটনা পেতে পারি সেটাও কিন্তু আমরা বের করা শিখে নিলাম। ঠিক আছে, তো এই তো গেল আমাদের সেশন 1 আর 2। পরবর্তী ভিডিওতে সেশন 3 নিয়ে আলোচনা করা হবে এবং এইখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজের উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।